টাইম ট্রাভেল হিসাব করলে তো আসলে আমরা সবাই টাইম ট্রাভেলার। আমাদের পুরা জীবনটাই একটা ভ্রমণ, এবং এই ভ্রমণটা তো সময়েরই ভ্রমণ। সময় তো আমাদের চতুর্থ মাত্রা। বিজ্ঞানীরা বলেছেন যে আমরা যে তিনটা মাত্রার জগতে বাস করি তার সঙ্গে যদি আমি সময় যোগ করি তাহলে সেটা চতুর্থ মাত্রা হয়ে যাবে। যদি আমি মনে করি যে আসলে আমাকে সময় ভ্রমণের সুযোগ দেওয়া হবে, তাহলে আমি চাই পুরা মানব জাতির উদ্ভব থেকে আরম্ভ করে শেষ, পুরা মহাবিশ্বের প্রথম থেকে কিভাবে শুরু হলো এবং মহাবিশ্বটা কিভাবে শেষ হবে, এই পুরা সময়ের জগৎটাই আমার দেখার খুব ইচ্ছা। আমি আমার জীবনে কখনোই নায়ক চরিত্রে ছিলাম না। আমার পুরা জীবনটাই গেছে সহকারী হিসেবে। আমি কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই নায়ক বা মূল ভূমিকায় ছিলাম না। এই মুহূর্তে আমাদের পৃথিবী, বিজ্ঞান, এআই দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এটার সঙ্গে তাল মেলাতে হবে। সেই জন্য আমাদের এআইটা অ্যাডপ্ট করা খুব জরুরি। আমি তো আসলে ব্যাংকার তো আমি আমার জীবিকার প্রয়োজনে ব্যাংকার। আমার রুটি রুজি সব কিছুই আমার ব্যাংকিং থেকে আসে, আমি ব্যাংকিং করি এটা। আর টাইম ট্রাভেল হিসাব করলে তো আসলে আমরা সবাই টাইম ট্রাভেলার। আমাদের জীবনের সময়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের পুরা জীবনটাই একটা ভ্রমণ, এবং এই ভ্রমণটা তো সময়েরই ভ্রমণ। কাজে আমি মনে করি যে আমি একই সাথে টাইম ট্রাভেল এবং ব্যাংকার। হ্যাঁ, সময় নিয়ে তো অবশ্যই অবসেশন আছে। অবসেশন শুধু না, আমি আসলে সময়ের প্রতি খুবই অনুরক্ত। কারণ সময় তো আমাদের চতুর্থ মাত্রা। বিজ্ঞানীরা বলেছেন যে আমরা যে তিনটা মাত্রার জগতে বাস করি, তিন মাত্রার তার সঙ্গে যদি আমি সময় যোগ করি তাহলে সেটা চতুর্থ মাত্রা হয়ে যাবে। ধরা যাক আমাদের জীবনটা আপনি যদি একটা সিনেমার ফিল্মের সাথে তুলনা করেন, একটা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা ভাবি, তা আমাদের জীবনটা আমাদের জন্ম থেকে আরম্ভ করে আমাদের মৃত্যু পর্যন্ত এই ফিল্মের মতন করে দেখি দূর থেকে, তাহলে পুরা সময়টা আমরা টের পাবো। তার মানে আমরা জীবনের ফিল্মের যে জায়গাটায় যাব, আমরা সময় ঠিক ওই জায়গাটায় আমাকে দেখতে পাবো। আমি আমার ফিল্মের কৈশোরে গেলে কৈশোরটা দেখতে পাবো, যৌবনে গেলে যৌবনটা দেখতে পাবো। একসঙ্গে যদি আমি পুরো ফিল্মটা দেখতে পারি তাহলে আমার পুরা সময়টা চোখের সামনে আসবে। কাজেই এই যে একটা মুগ্ধ করার ব্যাপার, সময় যে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তো সবসময় আমাকে মুগ্ধ করে রাখে। ব্যক্তিগত জীবনে যদি বলি যে টাইম ট্রাভেলের সুযোগ দেওয়া হয় আমাকে, তাহলে আমি অবশ্যই আমার শৈশবে ফিরে যাব। আমার ছোট্ট শহর যেখানে আমি মানুষ হয়েছি, আমার সেই ছোট্ট শহরে আমি ফিরে যেতে চাই। আমি যখন শৈশবকে কাটিয়েছি আমি ফরিদপুরের ছোট্ট শহরে, সেখানে আমাদের শহরটা খুব নিরিবিলি ছিল শহরটা, এবং মানুষে অনেক কানেক্টেড ছিল, যেটা আসলে আমি খুব মিস করি। আসলে ওই সময়টা আমি খুব মিস করি। আমার শৈশবের আনন্দময় একটা ভুবন ছিল। আমি বিভিন্নভাবে সারা শহর জুড়ে দৌড়ে বেড়েছি, এবং আমাদের চারপাশে আত্মীয়স্বজন ছিল। সব কিছু মিলে একটা নিরাপত্তা এবং একটা আনন্দ ভুবন চলে গেছে। আর যদি আমি মনে করি যে আসলে আমাকে সময় ভ্রমণের সুযোগ দেওয়া হবে, তাহলে আমি চাই পুরা মানব জাতির উদ্ভব থেকে আরম্ভ করে শেষ, পুরা মহাবিশ্বের প্রথম থেকে কিভাবে শুরু হলো এবং মহাবিশ্বটা কিভাবে শেষ হবে, এই পুরা সময়ের জগৎটাই আমার দেখার খুব ইচ্ছা। আসলে কোনোটাই আমি নিজে না। কারণ আমি আমার জীবনে কখনোই নায়ক চরিত্রে ছিলাম না। আমার পুরা জীবনটাই গেছে সহকারী হিসেবে। আমি কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই নায়ক বা মূল ভূমিকায় ছিলাম না। কাজেই আসলে আমার বইয়ের কোনো নায়কের চরিত্রই আমি না। গুলজার হোসেন নামে একটা চরিত্র আছে, যেটা আসলে এই রহস্যভেদী চরিত্র। তার সহকারী যে চরিত্রটা আছে, আমি মনে করি আমি ওই চরিত্রটা। ফরিদপুরের শৈশব আমার লেখায় খুবই প্রভাব ফেলে। কারণ আমি তো একটু আগে বললাম যে আমি খুব ছিমছাম একটা শহরে বড় হইছি, যে শহরটা এখন আর নাই, যে শহরটা এখন বদলে গেছে। ওই শহরে আমি ছোটবেলায় আসলে আমি কিছু আমার যে সারাউন্ডিংস ছিল বা আমার বন্ধু-বান্ধব ছিল আমাদের এলাকায় বা আমাদের পাড়ায়, ওখানে অনেক গল্প বলতে পারতাম। আমার অনেক বন্ধু ছিল যারা বানিয়ে অনেক গল্প বলত। ওই সময় আমার মনে হয় আমি যখন খুব শৈশব কাটিয়েছি সেই ৮২-৮৩ সালের দিকে ফরিদপুর শহরে, তখনও আমার বন্ধুরা সায়েন্স ফিকশনের গল্প করত। তারা ওই ছোটকালে, তাদেরও বয়স খুব বেশি ছিল না, তারাও এসে বিভিন্ন ধরনের মজার বৈজ্ঞানিক গল্প করত। কাজেই আমার শহর এবং আমার সেই পরিবেশ, সারাউন্ডিংস, এটা আমার গল্পের প্রভাব আছে। দুটোই। তবে স্টোরিটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা স্টোরি ছাড়া তো একটা গল্প হয় না। মানে আপনি টুইস্ট ছাড়া একটা গল্প করতে পারবেন। যদি জীবনের গল্প হয়, সাধারণ গল্প হয়, খুব বড় টুইস্টের প্রয়োজন নাই। কিন্তু আপনার টুইস্টও দরকার আছে। আপনি যখন থ্রিলার লিখবেন, পাঠক ধরে রাখার জন্যে টুইস্টের প্রয়োজন আছে। দুটোই ব্লেন্ড করে আমার মনে হয় প্রয়োজন আরকি গল্পের জন্যে।
গল্প আছে, গল্প আছে। এটা আসলে খুব আবেগের বশে লিখে ফেলেছিলাম রাজনৈতিক গল্প। যেটা আসলে কখনোই প্রকাশ হবে না। আমার রাজনৈতিক পরিচয় আমি কখনোই রাজনৈতিক পরিচয়ে চলে আসে। বাংলাদেশের রাজনীতি তো খুবই মানে পরস্পর দোষারোপের রাজনীতি। আপনি দেখেন হুমায়ুন আহমেদ সবসময় রাজনীতি থেকে দূরে থাকতেন। আসলে আমাদের দেশের রাজনীতি খুবই খারাপ দিকের রাজনীতি। সেই জন্যই রাজনীতি নিয়ে কোনো গল্প বা কোনো কিছু রাজনৈতিক পরিবেশ বা আপনি যদি কোনো বিষয় নিয়ে ক্ষমতা নিয়ে কোনো গল্প প্রশ্ন করেন বা গল্প লেখেন সেটা বিতর্কিত হয়ে যায় চট করে। কাজে ওই দিকে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, যাবোও না। কাজে ওই সব গল্প আর প্রকাশ পাবে না কখনো। অবশ্যই না। বাংলাদেশে আমাদের সমগ্র বিশ্বের সায়েন্স ফিকশনের জগৎটা যদি দিকে তাকাই আর বাংলাদেশে যদি তাকাই তাহলে এই জায়গাটায় অবশ্যই অনেক কাজ করার সুযোগ আছে এবং এখানে আমরা ঠিক মতন আগাতে পারিনি, এতে কোনো সন্দেহ নেই। সায়েন্স ফিকশন তো সেই বহু আগে থেকে সমগ্র বিশ্বে জায়গা করে নিয়েছে। জুল ভার্ন, আর্থার কোনেন ডয়েল তারা লিখেছেন এবং তারা একটা সমাজ ব্যবস্থাটাকে এরপর গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন সায়েন্স ফিকশন লিখে। আজকে উন্নত বিশ্ব যে এত আগানো সায়েন্সে, বিজ্ঞানে এত দিকে এগিয়ে যাচ্ছে, এই কল্পনা শক্তিরও তো তাদের একটা জায়গা আছে। আমরা সেখানে এই জায়গাগুলোতে আমরা যদি তাকায় দেখি, সত্যজিৎ রায় কিছু লিখেছিলেন। ওই সময় আমাদের সত্যজিৎ রায়ের শঙ্কু, সমগ্র শঙ্কুদের নিয়ে তার কিছু লেখা আছে। এরপরে বাংলাদেশে মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন, হুমায়ুন আহমেদ লিখেছেন। বাট এই জায়গাগুলোতে আমাদের এখনও ওইভাবে এখনও প্রচুর কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি আরকি। আমি আসলে নিজেকে কোনোভাবে রেট করিনি কখনো। কাজেই আসলে নিজে আন্ডার রেটেড না ওভার রেটেড এভাবে ভাবিনি আসলে কখনো। মানে নিজেকে রেট করা হয়নি সামগ্রিকভাবে আসলে। হ্যাঁ, সেটা তো করেই। একই ধরনের গল্প বলতে আপনি ধরেন সায়েন্স ফিকশনে যখন কিছু লিখবেন, কোনো একটা পার্ট নিয়ে যখন লিখবেন, ধরেন আপনি টাইম ট্রাভেল নিয়ে লিখছেন। তো টাইম ট্রাভেলে যখন লিখবেন, টাইম ট্রাভেলের ক্ষেত্রগুলো প্রায় কাছাকাছি এরকম। আপনি ওয়ার্ল্ডে দেখবেন যে টাইম ট্রাভেল নিয়ে যে মুভিগুলো হইছে অনেক বড়, বড় মুভি যেমন সোর্স কোড, এজ অফ টুমরো, এই মুভিগুলোর কাহিনী কিন্তু খুব কাছাকাছি। আপনার মনে হবে যে একটা মুভি কি প্লট আরেকটা মুভি থেকে কপি করছে। আসলে কপি করা না। সময় ভ্রমণটা তো একটা কমন জিনিস, একটাই জিনিস, ইউনিক জিনিস। সেটা নিয়ে যখন আপনি বিভিন্ন ধরনের গল্প লিখবেন তাহলে তো ভয় একটা কাজ করেই যে আসলে গল্পগুলা কি রিপিটেড হয়ে যাচ্ছে কিনা বা সিন ইয়াগুলো রিপিটেড হয়ে যাচ্ছে কিনা, একটা ভয় আছে। ৫ ধরনের বইয়ের নাম আমি বলতে চাই। আমার আসলে অনেক বই আমার উপর প্রভাব রেখেছে। তার মধ্যে বেস্ট বের করাটা খুবই কঠিন কাজ। এখন হয়তো ৫ টা বইয়ের নাম বলব। দেখা গেল যে কিছুদিন পর বা হয়তো বছর খানেক পর বইয়ের নামগুলা চেঞ্জ হয়ে যাবে। তখন মনে হবে না এই বইটা তো না, ওই বইটা ভালো ছিল। কাজেই ৫ টা বইয়ের নাম ওভাবে বলা খুব কঠিন। এই মুহূর্তে যেগুলা মনে পড়ছে তার মধ্যে হচ্ছে 20,000 লিগ্স আন্ডার দ্য সি, এটা জুল ভার্নের বই। এটা আমি তো খুবই কৈশোরে পড়েছিলাম এবং এটা একটা সায়েন্স ফিকশন বই যেটা জুল ভার্ন লিখেছেন অনেক আগে। এত চমৎকার একটা বই যে ওই সময়ে তো আসলে সাবমেরিনের কোনো চিন্তাভাবনা মানুষের ছিল না। কিন্তু জুল ভার্ন একটা সাবমেরিন দেখিয়েছেন যে কীভাবে সমুদ্রের নিচে চলাফেরা করছে, কীভাবে সেটা থেকে বিভিন্ন জিনিস খুব ভালো লাগছে আমাকে বইটা। আরেকটা বই হচ্ছে কিং সলোমনস মাইন। এটা হেনরি ডেডার হ্যাগার্ডের একটা বিখ্যাত বই যেটা নিয়ে সিনেমাও হয়েছে। সেটা হেনরি ডেডার হ্যাগার্ড তো আসলে আফ্রিকার জনগোষ্ঠী নিয়ে বা পূর্বের ইয়ে নিয়ে অনেক সুন্দর, সুন্দর বই লিখছেন। তা সে একটা মুগ্ধ করা পাঠক আমি তার। হুমায়ুন আহমেদের একটা বই 'অন্যদিন', এটা একদম সামাজিক বই। এটা ওই ধরনের বই না। হুমায়ুন আহমেদের 'অন্যদিন' বইটাও আমার খুব ভাল লাগে। বইটা ভাল লাগে। এটার মধ্যে একটা আমাদের মধ্যবিত্ত মানুষের একটা গভীর গল্প আছে। আমাদের যে নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ যে ধীরে, ধীরে জীবনযাপন করছে বা তাদের যে অ্যাকচুয়াল একটা চিত্র এই 'অন্যদিন' বইটাতে ফুটে এসেছে আবেগের সাথে আরকি। 'ট্রাইটন' একটি গ্রহের নাম। মোহাম্মদ জাফর ইকবালের বোধহয় সম্ভবত ১ম দিকের একটা সায়েন্স ফিকশন উপন্যাস এটা। এই বইটা আমি পড়েছিলাম বাংলা একাডেমির কোনো একটা পত্রিকা থেকে, যেখানে উনি পাঠিয়েছিলেন। তখন উনি বিদেশে থাকতেন। এই বইটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আর আরেকটা বই, এটাও সামাজিক বই। এটা সমরেশ মজুমদারের 'গর্ভধারিণী', যেটা আসলে সমাজ বদলানোর জন্য একটা, আমার কাছে মনে হয় যে এটা দুর্দান্ত বই। আমি যখন অল্প বয়সে বইটা পড়ছি তখন আমার জাস্ট রক্ত গরম হয়ে গেছিল বইটা পড়ার পর। যে আমার মনে হয়েছে এই সমাজে যত অনাচার অবিচার হচ্ছে সেটা এই বইয়ের মধ্যে যেভাবে ফুটে উঠছে, এই প্রতিবাদ কিছু অল্প বয়সী ছেলে যারা একবার ঠিক করলো যে এই সমাজের অবিচার অনিচার এগুলো আসলে চলতে দেওয়া যায় না, যে একটা বিপ্লবের চিন্তা, এটা আমরা সবাই ধারণ করি আর কি। বিপ্লবের চিন্তাটা আমার কাছে এই বইটা এই জন্যই ভালো লাগছে। আমি তো রকমারির এটাকে খুবই পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে বাংলাদেশ তো আসলে আ এখন বাংলাদেশে বই পড়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। আমরা আমরা যখন বিদেশে যাই, বিভিন্ন দেশে যাই, আমি এখনো বিভিন্ন দেশে গিয়ে দেখি যে তারা ট্রেনে বা বিভিন্ন জায়গায় পাঠক বই পড়ছে। এক স্টেট থেকে আরেক স্টেট ট্রেনে যাচ্ছিলাম একবার অস্ট্রেলিয়ায়। তখন দেখলাম যে ওই ট্রেনের ওই বগিতে ৩ জন মানুষ বই পড়ছিল। যেটা আসলে আমাদের বাংলাদেশে এখন আর দেখা যায় না।
তো বাংলাদেশে আমাদের যে এই বইয়ের প্রচারণা বা বইয়ের যে আলোচনা সেইটা রকমারি অনেক অংশে ধরে রেখেছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দেখেছিলাম আমরা ছোটকালে। তারপরে এখন রকমারি বইয়ের প্রচারণা বা বইয়ের যে লেখকদের বইয়ের যে পাবলিসিটি এটা তো রকমারি করছে এখন এবং খুব ভালোভাবে করছে বলে আমি মনে করি এবং আমি আশা করি যে রকমারি এটা চালিয়ে যাবে আরো ভালোভাবে এবং এটা রকমারি আরো বড় করে করবে যাতে বাংলাদেশে একটা বড় আন্দোলন হিসেবে রকমারি তৈরি হয়। আমি মনে করি আমার সবচেয়ে চলা যে বইটা 'টাইম লুপ' এটাই নতুন পাঠকদের জন্য ভালো স্টার্টিং পয়েন্ট। 'টাইম লুপ' বইটাতে আমি আ আসলে চেষ্টা করেছি খুব সহজভাবে সময়ের আবদ্ধে কিভাবে পড়ে মানুষ থাকতে পারে ওইটা একটা ব্যাখ্যা করার জন্যে। আমার মনে হয় যে এটা খুব সহজবোধ্য একটা সায়েন্স ফিকশন ধরনের বই আরকি। আমার পাঠকদের তো আসলে উদ্দেশ্যে বার্তা একটাই, সেটা হলো যে আসলে ওই সবার জন্যই একটা কমন বার্তা পাঠকদের জন্য কি সেটা হলো যে আসলে এই মুহূর্তে আমাদের পৃথিবী, বিজ্ঞান, এআই দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এটার সঙ্গে তাল মেলাতে হবে। এটা খুবই জরুরি একটা ব্যাপার। তো সায়েন্স জাতীয় জিনিসগুলা আমাদের খুব দ্রুত অ্যাডাপ্ট করতে হবে। আমাদের বহু ধরনের পেশা বদলে যাবে এবং সেইজন্য আমাদের এআইটা অ্যাডপ্ট করা খুব জরুরি। আমার মনে হয় পাঠকদের প্রচুর বই পড়া উচিত এবং এআই এবং বিজ্ঞান নিয়ে আরো বেশি করে পড়াশোনা করা উচিত। এটা তো একটা আসলে জটিল প্রশ্ন। কারণ এটা কোন স্কেলে নিজেকে বিচার করব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তো আসলে এখনো অত বড় লেখক হয়ে উঠিনি অথবা আমার লেখালেখি যদি দেখি তাহলে হয়তো সায়েন্স ফিকশন ধরে এটা কিছুটা বাংলাদেশের সায়েন্স ফিকশন তাও বাংলাদেশের সায়েন্স ফিকশন ধরে কিছুটা বিচার করা যায়। তো বাংলাদেশের সায়েন্স ফিকশন হিসেবে যদি কিছুটা বিচার করি তাহলে আমি নিজেকে ১০ এ ৭ দিতে চাই। ৭ দিতে চাই। আমার হয়তো আরো কাজ করার সুযোগ আছে বা হয়তো আরো কিছু করার সুযোগ আছে এদিকে। ৬ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।